প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছো, হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং টেকনিক ইজি এডুকেশনের সাথেই আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের যে অনুশীলনী যে পার্টটা ছিল বা অনুশীলনী যে বইটা ছিল, এই অনুশীলনী বইয়ের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায় শিরোনাম হচ্ছে বায়ু দূষণ, এই অধ্যায়ের পর্ব 3 নিয়ে। তো আজকের পর্বে আমরা মূলত কি কাজ করব? আজকের পর্বে আমাদের যেই প্রথম এবং দ্বিতীয় সেশন ছিল, এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আমাদের জন্য দেওয়া ছিল। তো আজকে আমরা আমাদের এই প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনের একটা ছক আমরা ফিল আপ করবো এবং এই ছক থেকে কি কি তথ্য দেওয়া যেতে পারে, সেই তথ্যগুলো দেওয়ার পিছনে যুক্তিগুলো কি কি, আমি সেগুলোই সব তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো চলো আমরা আমাদের এই টাস্কটুকু আমরা কমপ্লিট করার চেষ্টা করি। এই পর্বে আমরা যেটা বলতেছিলাম যে তোমাদের বিজ্ঞানের অনুশীলন বইয়ের দ্বিতীয় যেই অধ্যায় বায়ু দূষণ, এই বায়ু দূষণের দেখো আমরা কি কাজ করব। আগের পর্বে কিন্তু আমরা এই টেবিলটা ফিল আপ করেছিলাম, এই টাস্কটুকু আমরা করেছিলাম। তো আমাদেরকে বলতেছে, আমরা এখন টাস্ক 3-এ আছি। তো দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে দলের অন্যান্যদের আঁকা বাতাসের মানচিত্র দেখো। মানে তুমি নিজে যে মানচিত্রটা এঁকেছো, এর সাথে তোমার দলের যে অন্যান্য সদস্য যারা আছে এদের মানচিত্রকে তোমাকে জাস্ট দেখতে বলতেছে। দেখার পর আমরা কি কাজ করব? তোমার মানচিত্র তাদেরকে দেখাও। দ্যাট মিনস এখানে বোঝাতে যাচ্ছে যে সবার যেই বাড়ির কন্ডিশন এটা তো সেম না, এক একজনের এক এক রকম পজিশন থাকতে পারে। তো এই যে তোমার মানচিত্রটা অন্যদেরকে দেখাও, অন্যদের মানচিত্রটা তুমি নিজেও দেখো, তাহলে কি হবে? তুমি এক একটা পরিবেশের সাথে কি কি সেখানে ভালো জায়গা আছে, মানে যেখানে নিঃশ্বাস নিতে ভালো লাগে, এবং কোন কোন জায়গাগুলো সেখানে দূষিত আছে, যেখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে, এটা সম্পর্কে তুমি একটা আইডিয়া পাবা। তো অন্যদেরটা দেখতে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে দেখো সবার কিন্তু বাসার কন্ডিশন বা বাড়ির কন্ডিশন কিন্তু এক না। কেউ হয়তো বা সমুদ্রের পাশে বসবাস করে, কেউ হয়তো শহরে বসবাস করে, কেউ হয়তো গ্রামে বসবাস করে, এরকম। তাহলে এক একজনের বাড়ির কন্ডিশন এক এক রকম এবং তার সিস্টেমগুলো ঠিক আলাদা আলাদা। কারোর জন্য হয়তো বা দূষিত পরিমাণ খুব বেশি, কারো ক্ষেত্রে দূষিত পরিমাণটা খুব কম। এই জিনিসগুলো জাস্ট তোমাকে একটা আইডিয়া করে নিতে হবে ফ্রেন্ডদের থেকে আর কি। আচ্ছা, দেন বলতেছে যে তোমার মানচিত্র তাদেরকে দেখাও, তোমাদের এলাকার কোন কোন জায়গায় দূষিত বাতাসের পরিমাণটা বেশি, তোমাদের এলাকার কোন কোন জায়গায় বাতাসের ধরন কেমন, কিছুটা কি বুঝতে পেরেছো? আজকে বাসায় ফেরার পথে নিঃশ্বাস নেওয়ার বিভিন্ন স্থানের নাম ছকে লিখে রাখো। আচ্ছা, ওকে। তো এটা বলতেছে যে তুমি যখন স্কুল থেকে যখন তুমি বাসায় ফেরো, তখন এই যে বিভিন্ন জায়গায় তুমি যে নিঃশ্বাস নেও, এই নিঃশ্বাস নেওয়াটার একটা ধরন তোমাকে একটা নোট আকারে লিখে রাখতে বলেছে। দ্যাট মিনস আমাদের কাছে এই যে তোমরা টেবিলটা দেখতে পাচ্ছ বা ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তবে এখানে মনে রাখতে হবে এই ছকে কিন্তু তোমার একার না, তুমি তোমার ফ্রেন্ডদের থেকে যে তথ্যগুলো পেয়েছো সবার তথ্যগুলোকে সামারি করে একটা ছক আমরা ফিল আপ করার চেষ্টা করব। তো দেখো কি কি ইনফরমেশন আমার লাগবে, আমরা এখানে কি কি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। সবার আগে কি বলছে দেখো, যে নিঃশ্বাস নিতে, এখানে বলছে যে নিঃশ্বাস নিতে যেমন লাগে, অর্থাৎ নিঃশ্বাস নিতে আমার কেমন লাগতেছে এইটা আমাকে ফার্স্টে সিলেকশন করতে হবে। তো এখানে কয়েকটা জায়গা আমরা দেখেছি, দেখো যে মূলত পাঁচটা অংশ, যে একটা হচ্ছে এক জায়গায় নিঃশ্বাস নিতে তোমার অনেক ভালো লাগে, অনেক ভালো তো বুঝছোই, যে যেখানে নিঃশ্বাস মানে নিতেই ইচ্ছে করে এরকম একটা অবস্থা। 2 নম্বরে বলতেছে হচ্ছে ভালো বলতে এর থেকে একটু খারাপ লাগে, মানে বুঝতেছে আমরা যা সেটাকে র্যাঙ্ক করতেছি, র্যাঙ্কের ভিত্তিতে আমরা সাজাচ্ছি, যে প্রথমটা হচ্ছে সুপার, যার কোনো তুলনা হয় না, এরকম একটা অবস্থা। দ্বিতীয়টা হচ্ছে ভালো, মানে ওরকম ভালো না বাট ভালো, হ্যাঁ নিঃশ্বাস নেওয়া যায়, কোনো সমস্যা নাই। 3 নাম্বার পয়েন্টটা বলছে হচ্ছে সাধারণ বলতে কি, যে হয়তো মাঝে মাঝে ভালো লাগে, হয়তো মাঝে মাঝে খারাপ লাগে, মানে ভালো খারাপ মিলে আর কি। সবসময় ভালো হবে এমনটা না, আবার সবসময় যে খারাপ যাবে এমনটাও না, ভালো খারাপ মিলে, যেটাকে আমরা নর্মালের মধ্যে রাখতেছি। ওকে, এই 3টা হচ্ছে সব থেকে ভালো, তারপরে হচ্ছে সাধারণ। এবারে যাও, সাধারণের পরে হচ্ছে খারাপ বলতে যে ধরো যেই জায়গায় তোমার আসলে ভালো লাগে না, যেই জায়গায় সত্যিকার অর্থে যেটার মধ্যে কোনো ভালো কিছু নাই, যেই জায়গাতে নিঃশ্বাসের মধ্যে কোনো ভালো কিছু পাচ্ছি না আমরা, সেটাকে আমরা খারাপ বলতেছি, যে এটা হচ্ছে খারাপ। আর অনেক খারাপ বলতে ধরো যেখানে নিঃশ্বাস নেওয়াই যায় না, যেরকম কিছু জায়গা থাকে না, যে যেখানে আমরা নিঃশ্বাস নেই না, আমরা এরকম নাক মুখ চেপে ধরে খুব দ্রুত সেই জায়গাটা ক্রস করার চেষ্টা করি, সেই জায়গাটা অতিক্রম করার চেষ্টা করি। তাহলে এরকম যদি কোনো জায়গা থাকে তোমার বাসা থেকে স্কুলে যাওয়ার পথে বা স্কুল থেকে বাসায় আসার পথে, সেটাকে আমরা ডাকবো সব থেকে খারাপ বা অনেক খারাপ। আর খারাপ যেটা,
সেটা হচ্ছে হ্যাঁ এটা আমার ভালো লাগে না, কিন্তু তার মানে এইটা না যে আমি এখন সেখান থেকে একদম নাক মুখ চেপে ধরে দিন আমি দৌড় দিব, এমনটা না। আমার খারাপ লাগে জায়গাটা, কিন্তু অতটা খারাপ না, খারাপ কিন্তু এইটা হচ্ছে সব থেকে খারাপ। তাহলে এরকম 5টা ক্যাটাগরি আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 5টা প্লেস খোঁজার চেষ্টা করবো, 5টা জায়গা। যেরকম দেখো এই যে স্থান 1, স্থান 2, স্থান 3, স্থান 4, ওই যে তোমরা কর্নার যেটা দেখতে পাচ্ছ সেটা হবে স্থান 5। মানে এরকম আমরা 5টা স্থান এখান থেকে খোঁজার চেষ্টা করব, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 5টা জায়গা। অর্থাৎ আমার বাসা থেকে স্কুলে যেতে হোক বা স্কুল থেকে বাসায় আসতে হোক, এরকম 5টা জায়গা, যেই 5টা জায়গায় হয়তো আমার নিঃশ্বাস নিতে খুবই ভালো লাগে, অথবা এরকম 5টা জায়গা যেখানে আমার নিঃশ্বাস নিতে মোটেও ভালো লাগে না, অথবা এরকম 5টা জায়গা যেখানে আমার নিঃশ্বাস নিতে ভালোও লাগে না খারাপও লাগে না, দ্যাট মিনস হচ্ছে সাধারণ ক্যাটাগরি। তো চলো আমরা এখন এই ছকটা ফিল আপ করার চেষ্টা করব। তো আমরা তোমাদের বইয়ে যেই টেবিলটা দেওয়া ছিল, আমরা এরকম করে একটা টেবিল কিন্তু এখানে সাজিয়ে নিয়েছি, এবং প্রত্যেকটা স্থান 1, 2, 3, 4, 5 এবং এই দিকে রেখেছি আমরা ক্যাটাগরিগুলোকে আর কি। তো অর্থাৎ তোমাদের বইয়ে যেরকমভাবে টেবিলটা তৈরি করতে বলেছিল আমরা ঠিক টেবিলটা সেইমভাবে তৈরি করেছি, এবং আমাদের যে ফাঁকা যে স্থানগুলো ছিল, অর্থাৎ এই যে বক্সগুলো আমাদের ফাঁকা ছিল, আমরা কিন্তু সেগুলো জায়গার নাম দিয়ে আমরা ফিল আপ করেছি। তো আমি এখন যেই কাজটা করব, প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা দিয়ে দিব যে কেন আমি এই জায়গাটাকে এই ঘরের মধ্যে রাখলাম বা কেন রাখলাম না, প্রত্যেকটা অংশে কিন্তু আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। হোপফুলি আমার যেই মতামতগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সাথে মিলে যাবে, কেননা আমি প্রত্যেকটা অংশেরই একটা ব্যাখ্যা দিয়ে দেবো যে আসলে এটা কেন হচ্ছে, আমি এই বস্তুটাকে এই ক্যাটাগরির মধ্যে কেন রাখতেছি। হ্যাঁ, তো অবশ্যই তোমাদের সাথে মিল অমিল হতেই পারে, তবে আমার কথাগুলো একটু শোনো, বোঝার চেষ্টা করো, তাহলে আমি আশা করতেছি তুমি নিজেও আমার মতো করে এরকম যে এইটাকেই কপি পেস্ট করতে হবে এমনটা না, তুমি চাইলে তোমার বাসার পরিবেশ নিয়েও এরকম একটা টেবিল তুমি তৈরি করতে পারবা বা একটা টেবিল তুমি ফিল আপ করতে পারবা। ওকে, সো অলরেডি আমি কিন্তু এই পয়েন্টগুলো তোমাদের সাথে ব্যাখ্যা দিয়ে দিয়েছি যে অনেক ভালো, ভালো, সাধারণ, খারাপ, অনেক খারাপ। এইগুলো আসলে কি বোঝানো হচ্ছে যে এগুলো হচ্ছে ক্যাটাগরি, যে আসলে কোন অংশটাকে আমি কতটুকু ভ্যালু দিচ্ছি। আচ্ছা, তো সবার আগেই আসো আমরা আলোচনা করি অনেক ভালো। অনেক ভালো যে অংশটুকু আছে, এই যে দেখো অনেক ভালো, এর 5টা যে পার্ট আমি লিখেছি, এই 5টা পার্ট নিয়ে আমি ব্যাখ্যা দিচ্ছি এখন, যে এই 5টা অংশের কেন আমি এখানে রাখলাম, অনেক ভালোর মধ্যে কেন আমি এই জায়গাগুলোকে রাখলাম। আচ্ছা, প্রথমেই আসো, দেখো নদীর পাশে, প্রথমে আমি লিখছি নদীর পাশে। একটা জিনিস আমরা ক্লিয়ার যে নদীর পাশের বাতাসটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ নদীতে ময়লা আবর্জনা আমরা কম ফেলি, নদীর পানিটা পরিষ্কার থাকে, নদীর চারপাশে অনেক গাছপালা থাকে। তো এই যে নদীর চারপাশে অনেক গাছপালা থাকতেছে, নদীর পাশটা অনেক খোলামেলা থাকতেছে, সেখানের বাতাসটা অনেক পরিষ্কার এবং ঠান্ডা। তো এরকম জায়গায় কিন্তু নিঃশ্বাস নিতে সবারই ভালো লাগবে এবং ভালো লাগারই কথা। তবে এইখানে কিছু শর্ত আছে, কিছু শর্ত বলতে জাস্ট নদীটা আবার কি হতে হবে, তোমার পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। এখন ঢাকার অন্যতম দূষিত একটা নদী হচ্ছে কি কিন্তু বুড়িগঙ্গা বা শীতলক্ষা। এখন এই নদীর পাশে আবার কেউ যদি নিঃশ্বাস নিতে যায় তার কাছে কিন্তু ভালো লাগবে না। কেন? কারণ ওই নদী বা নদীর পানিটা সম্পূর্ণরূপে দূষিত, এবং এই দূষিত হওয়ার কারণে সেখানে নিঃশ্বাস নিতে ভালো লাগবে না। আমি এখানে নদী বলতে ধরো পদ্মা, মেঘনা, যমুনা, এবং অনেকের বাড়ির কাছেই কিন্তু ছোট ছোট অনেক নদী থাকে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, বা যেই নদীর পানি আমরা ব্যবহার করি, গোসল করি সেখানে, বা জামা কাপড় ধৌত করতে পারি, এরকম নদীর সিচুয়েশনকে আমি এখানে বোঝাতে চাচ্ছি আর কি। আচ্ছা, এই জন্য আমরা এটা রেখেছি। 2 নাম্বার দেখো, অনেক ভালোর যে স্থান 2, সেখানে আমরা রেখেছি নার্সারি। নার্সারি মানে কি, যেখানে ছোট ছোট ফুল গাছ হতে পারে, ফল গাছ হতে পারে, বিভিন্ন চারা গাছ হতে পারে, এগুলো থাকে। তো দেখো নার্সারিতে যেহেতু গাছ থাকে, এবং নার্সারি মালিকগণ কিন্তু তাদের নার্সারিকে পরিষ্কার রেখে সেই ফাঁকা জায়গাগুলোতে তারা ছোট ছোট চারা রোপণ করে, যখন গ্রাহক তাদের কাছে যায় তখন তারা কি করে, সেই চারাটাকে তাদেরকে বিতরণ করে বা তাদের একটা মূল্যে তাদের কাছ থেকে কিনে নেয় বা বিক্রি করে। তো এই যে নার্সারিতেও কিন্তু নিঃশ্বাস নিতে ভালো লাগে, কারণ জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট ছোট গাছপালা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বাতাসটা পরিষ্কার থাকে, যার কারণে আমরা সেখানে নিঃশ্বাস নিতে আমাদের বেশি ভালো লাগে। আর একটা কথা, যেহেতু নার্সারিতে গাছের সংখ্যা কি হয়, বেশি থাকে, নার্সারি মানে কি সেখানে প্রচুর গাছপালা থাকবে, চারা গাছ থাকতে পারে, বড় গাছ থাকতে পারে। তো যেহেতু অল্প জায়গার মধ্যে তোমার গাছের পরিমাণটা বেশি, তার মানে কি তুমি সেখান থেকে বেশি পরিমাণ অক্সিজেন পাচ্ছ, এবং এই বেশি পরিমাণ অক্সিজেনই কিন্তু তোমার নিঃশ্বাসে সহায়তা করে বা সহায়তা করে থাকে আর কি। আচ্ছা, ওকে, 3 নাম্বারটা দেখো, সমুদ্রের পাশে। আচ্ছা, সমুদ্রের পাশে যদিও এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, মানে সব জায়গায় বলতে হচ্ছে সবার বাসা তো আর সমুদ্রের পাশে হয় না। ধরো তোমার কোনো একটা দলের কোনো একজন সদস্যের বাসা হচ্ছে গিয়ে কক্সবাজারে, সে তার বাসার বর্ণনা দিচ্ছে, তাহলে সমুদ্রের পাশে নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে, কারণ সেইখানে জায়গাটা অনেক খোলামেলা থাকে। হ্যাঁ,
খোলামেলা থাকে, সমুদ্রের মধ্যে হচ্ছে কি যে অসংখ্য জলরাশি থাকে, নীল পানি, মানে যেটা আমরা বলি যে সমুদ্রের তো আসলে কালার, পানির কোনো কালার হয় না, মূলত আকাশের কালারটাই সেখানে রিফ্লেক্ট করে। তো যেহেতু জায়গাটা অনেক খোলামেলা এবং সেখানে দূষণের মাত্রা নাই বললেই চলে, কারণ সমুদ্রে তো আর আমরা কি করি সবাই, সমুদ্রের পাশে তো পানিটা অনেক পরিষ্কার থাকে, অর্থাৎ দূষণের মাত্রা যেহেতু নাই, তার মানে আমার সেখানে নিঃশ্বাস নিতে ভালো লাগবে, এইটাই স্বাভাবিক। জায়গাটা আরও খোলামেলা, বাতাসের পরিমাণটা খুব বেশি, অক্সিজেনের পরিমাণটা খুব বেশি, এই জন্য সমুদ্রে নিঃশ্বাস নিতে আমাদের সবাই ভালো লাগে। আর একটা কথা, এখানে বায়ুর ঘনত্ব বেশি, বায়ুর ঘনত্বটা অনেক বেশি থাকে বিধায় নিঃশ্বাস নিতে আমাদের অনেক ভালো লাগে। আচ্ছা, 4 নাম্বার দেখো কি বলছি, ফুলের বাগান। আচ্ছা, ফুলের বাগান, তো আমরা এলাকায় কিন্তু অনেকেই ফুলের বাগান করে থাকে। তো এই ফুলের বাগানে নিঃশ্বাস নিতে ভালো লাগে, কারণ ফার্স্ট অফ অল ফুল কি করে, সুঘ্রাণ ছড়ায়। তো ফুলের বাগানের পাশ দিয়ে যখন কেউ যায়, তার স্বাভাবিকভাবে যেহেতু সুঘ্রাণ মানে ফুল যেহেতু সুঘ্রাণ ছড়াচ্ছে, ওই ঘ্রাণটা ব্যাপন প্রক্রিয়ায় যেই লোকটা হেঁটে যাবে তার নাকেও যাবে, সেও নিঃশ্বাসের সাথে ঘ্রাণটা পাবে। এই জন্য আমরা ফুলের বাগানকে এখানে রেখেছি, এবং ফুলের বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করে, যারা বাগান করে তারা অবশ্যই সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যেহেতু গাছ, এটা একটা উদ্ভিদ, তোমাকে অক্সিজেনও দিবে, এবং যে অক্সিজেনটা দিবে সেটা হচ্ছে সুঘ্রাণযুক্ত অক্সিজেন, এখানে কোনো দুর্গন্ধ নাই। যেহেতু সুঘ্রাণযুক্ত আমি অক্সিজেন পাচ্ছি, তো এই জন্য আমার এই জায়গাতে নিঃশ্বাস নিতে ভালো লাগবে, এইটাই স্বাভাবিক। তো এই জন্য আমরা আমাদের পরের পয়েন্টে রেখেছি ফুলের বাগান। এবং ফাইনালি আমরা 5 নাম্বার স্থান রেখেছি সবুজ ধান ক্ষেতের পাশে। দেখো, সবুজ জিনিস দেখলেই কিন্তু আমাদের মন ভরে যায়। সবুজ ধান খেতে মানে কি, সেখানে প্রচুর ধান গাছ থাকবে, সবুজ, চারদিকে একটা সবুজের সমারোহ। তো এই জায়গাতেও কিন্তু আমাদের অনেক বাতাস থাকে, কারণ জায়গাটা একটু খোলামেলা হয়, বড় বড় গাছ সেখানে থাকে না। ধান ক্ষেতের মধ্যে তো আমরা সাধারণত বড় গাছ রোপণ করি না বা লাগাই না, তো যার কারণে সেখানে জায়গাটা অনেক খোলামেলা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ফলেই কিন্তু আমরা সবুজ ধান ক্ষেতটাকে খুব প্রেফার করি নিঃশ্বাস নেওয়ার জন্য। তো ফাইনাল যে 5 নাম্বার পয়েন্ট, সেই 5 নাম্বার পয়েন্ট হচ্ছে সবুজ ধান ক্ষেতের পাশে, যেখানটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অনেক খোলামেলা থাকে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা ওভারঅল মিলে সেখানে বায়ুর পরিমাণ অনেক বেশি থাকে, অনেক সুন্দরভাবে সেখানে বাতাস প্রবাহিত হয়, যার কারণে আমাদের সেখানে নিঃশ্বাস নিতে খুবই খুবই ভালো লাগে। তো এই হচ্ছে গিয়ে 5টা পয়েন্ট, যেই 5টা পয়েন্টে আমাদের নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে, এবং কেন ভালো লাগে সেটা কিন্তু আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বললাম। এবারে চলো আমরা যাব সেকেন্ড ক্যাটাগরিতে, যে ভালো, মানে এইটা হচ্ছে আমাদের উপরে যে 5টা পয়েন্ট দেখিয়েছি তোমাদেরকে, এই পরের পয়েন্ট হচ্ছে খারাপ না, কিন্তু এদের মতো আবার এতটা ভালোও না যে জাস্ট একদম নিঃশ্বাস নিতে একদম সুপারলেটিভ লাগবে এমনটাও না, আবার একদম খারাপও না, জাস্ট হয়তো বা সুপারলেটিভ থেকে একটু কম আর কি। তো আসো আমরা এখন এই পয়েন্টটা ব্যাখ্যা করব। আচ্ছা, তো দেখো আমাদের দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে ভালো। এখন ভালোর মধ্যে আমরা 1 নাম্বার স্থান কোনটা, পরিচ্ছন্ন খোলা মাঠ, অর্থাৎ যেই মাঠটা খোলামেলা পরিচ্ছন্ন, হয়তো মাঠের চারপাশে কর্নারে কর্নারে গাছপালা থাকতে পারে, বাতাসটা পরিষ্কার, এই জন্য এইখানে আমার ভালো লাগে আর কি, খারাপ লাগে না, বা কারণ মাঠটা পরিষ্কার বলছে, আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এই কথাটা মেনশন করে দিয়েছি, এই জন্য এখানে ভালো লাগে, একদম খারাপ লাগে না আর কি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে পুকুরের পাশে। দেখো, পুকুরের পাশে যেহেতু গাছপালা থাকে, পানি থাকে অল্প, মানে পানির পরিমাণটা তো আর পুকুরের পানির পরিমাণটা তো নদী আর সমুদ্রের মতো এতটা না, পানি থাকে একটা নির্দিষ্ট পরিমাণে থাকে, সো এই জন্য পুকুরের পাশে আমার খারাপ লাগে না, আমার ভালো লাগে আর কি। আগেই বলছি যে এই ভালোটা কিন্তু এদের সাথে কম্পেয়ার করলে কম, যেরকম দেখো যে তোমার নদীর পাশে যে যতটা ভালো লাগে, পুকুরের পাশে কিন্তু অতটা ভালো লাগে না, বাট ভালো, তাকে আমি খারাপ বলতে পারবো না, সে ভালো, কিন্তু নদী আর পুকুরের কম্পেয়ার করলে আমরা অবশ্যই নদীকে এগিয়ে রাখবো ভালোর ক্ষেত্রে আর কি। ওকে, সো পুকুরের পাশে। 3 নাম্বার দেখো কি বলছি, যে যারা শহরে থাকে তাদের কাছে কিন্তু অ্যাপার্টমেন্টের ছাদ খুব ভালো একটা জায়গা, যদিও অনেক বাসার মালিক কর্তৃপক্ষ বাসার ছাদে উঠতে বারণ করে, বাট আমরা নর্মালি ছাদে উঠলে কি হয়, জায়গাটা একটু খোলামেলা থাকে, বাতাস থাকে আর কি, একটা ছাদ থেকে সমস্ত শহরটাকে দেখা যায়, তো যার কারণে ছাদেও কিন্তু আমাদের অনেক ভালো লাগে, কারণ জায়গাটা অনেক খোলামেলা থাকে আর কি। এই জন্য আমরা লিখলাম এইখানে 3 নাম্বার পয়েন্টটাকে লিখলাম যে শহরের যারা বাসিন্দা তাদের জন্য অ্যাপার্টমেন্টের ছাদ এটা একটা ভালো জায়গা, এটা তাদের জন্য একটা কমফোর্টের জায়গা। আচ্ছা, স্থান 4-এ কি রেখেছি দেখো, শপিং মলের ভিতরে, অর্থাৎ আমরা যে শপিং করতে যাই, যেরকম ঢাকা শহরের যে নামকরা শপিং মলগুলো আছে, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, এইগুলোর ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গুছানো গাছানো, এবং অনেক সময় দেখা যায় যে সেখানে কি থাকে, এয়ার কন্ডিশন থাকে, অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত একটা অবস্থা থাকে। তো এই যে সকল কিছু যে পরিষ্কার পরিচ্ছন্ন, সকল কিছু গুছানো গাছানো এবং শীততাপ নিয়ন্ত্রিত, তো এই 3টে জিনিস মিলে জিনিসটা একটা ভালো একটা জায়গা হতে পারে, যেখানে আমার নিঃশ্বাস নিতে ভালো লাগে। যেহেতু বললাম পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে আমার খারাপ লাগার কোনো কথা না।
তো শপিং মলটাও আমরা রেখেছি এখানে। আর এখানে স্থান 5 হচ্ছে এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্ট বলতে হচ্ছে কি যে যেখানে বিমান ওঠানামা করে। তো এই জায়গাতে দেখো, এই জায়গাটা কিন্তু অনেক খোলামেলা হয় এবং এই যদিও তার চারপাশে কোনো গাছগাছালি থাকে না, বাট জায়গাটা অনেক খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা তো আমাদের পছন্দেরই একটা শর্ত, যে জায়গাটা খোলামেলা হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। যেহেতু এয়ারপোর্ট এই দুইটা শর্তকে ফিল আপ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা, যার কারণে এয়ারপোর্টের কাছেও হচ্ছে নিঃশ্বাস নিতে আমাদের বেশ ভালো লাগে, খারাপ লাগার কথা না। তবে এখানে একটা ব্যাপার আছে যে আমরা জানি যে এয়ারপোর্টে কি থাকে, ফুয়েল থাকে, মানে বিমান যেহেতু ওঠানামা করতেছে, তো যদি অত্যন্ত পরিমাণ গ্যাদারিং হয় তাহলে সেই জায়গাটাতে আবার হচ্ছে কি যে সমস্যা। আমাদের এখানে শর্ত হচ্ছে এটা যে এয়ারপোর্টের কাছে নিঃশ্বাস নিতে আমাদের ভালো লাগে, বাট এখানে অনেক সময় একটু সমস্যা থাকে যে এখানে যেহেতু বিমান আসা যাওয়া করে সাউন্ড পলিউশনটা হয়, কিন্তু সাউন্ড পলিউশনটা কিন্তু নিঃশ্বাসের সাথে কোনো সম্পর্কযুক্ত নয়। এই জন্য জাস্ট আমরা 5 নাম্বার পয়েন্টটাকে রেখেছি এয়ারপোর্টের কাছে, যেহেতু জায়গাটা খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সো এই জন্য আমরা এয়ারপোর্টটাকে আমাদের 5 নাম্বার পয়েন্ট, অর্থাৎ এই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট হচ্ছে আমার ভালো লাগে, খারাপ লাগে না। আচ্ছা, এবারে চলো 3 নাম্বার যে ক্যাটাগরি আছে, সাধারণ ক্যাটাগরি। সাধারণ ক্যাটাগরি বলতে কি? সাধারণ ক্যাটাগরি বলতে বোঝানো হচ্ছে এখানে তোমার কখনো কখনো ভালো, কখনো কখনো খারাপ, তো মিলিয়ে ঝিলেই জাস্ট আমাদের সাধারণ ক্যাটাগরি, যেটাকে আমি একদম সুপার ভালোও বলতে পারবো না, আবার সুপার খারাপও বলতে পারবো না, হয়তো ভালো খারাপের সংমিশ্রণটাই এখানে আমরা পাবো। আচ্ছা ওকে, দেখো কি রেখেছি আমরা, মসজিদের পাশে। হ্যাঁ, মসজিদের পাশে আমাদের একদম যেটা বললাম যে সাধারণ, এই মসজিদটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তখন ভালো, আবার যদি মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা না হয়, মুসল্লিরা যদি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, উজু করি মসজিদের পাশে, পানিটা যদি ঠিকভাবে নিষ্কাশন ব্যবস্থা না থাকে সেখানে, তাহলে অবশ্য অতটা ভালো লাগার কথা না। দেন আমরা সাধারণত নামাজ পড়ার আগে কি করি, আমরা হচ্ছে কি যে আমাদের যেই জরুরতগুলো আছে, যেটাকে ইস্তেঞ্জা বলে আরবিতে, তো এই ইস্তেঞ্জা যদি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে আবার খারাপ লাগে। তাহলে এটা একটা উভয় সিনারিও হতে পারে। যদি সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সিস্টেমেটিক হয় তাহলে ভালো লাগে, আবার যদি সুন্দর সিস্টেমেটিক না হয়, পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা না থাকে, আমরা যে সেখানে যদি ওয়াশরুমের ব্যবস্থা না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ভালো বলতে পারবো না। আচ্ছা ওকে, তো দেখো আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি। তাহলে আমরা মসজিদের পাশে আলোচনা করে ফেললাম, এবারে আসো সবজি খেতে। সবজি খেতে কি হতে পারে দেখো, ফার্স্ট অফ অল ভালো লাগার অসংখ্য কারণ আছে, কারণ যেটা সবজি ক্ষেত বলতেছি, কিন্তু খারাপ লাগারও কিন্তু দিক আছে। যেরকম ফর এক্সাম্পল সবজি খেতে সবজি হয়ে থাকে, এখন কেউ যদি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন না করে, ধরো কোনো একটা সবজি কি হয়, যেরকম সিজনাল যে ফলগুলো আছে, তরমুজ, তারপরে হচ্ছে গিয়া যে ফ্রুট হতে পারে, তারপরে আম বা অন্যান্য যেগুলোই যারই তুমি কথা বলো না কেন, আচ্ছা আমি সবজির কথা বলতেছি, আমি ফলের কথা বলে ফেলছি। সবজি বলতে কি হতে পারে, যেরকম পটল, ঝিঙা, তারপর এরকম, এগুলো যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না করি, এখন দেখা গেল যে তুমি সবজি লাগানোর পরে তুমি 1 মাস ধরে তোমার খেতে যাচ্ছ না, ক্ষেতটাকে নিড়ানি দিচ্ছ না, তোমার সবজিগুলো পেকে পচে সেখানে একটা দুর্গন্ধ সৃষ্টি করতেছে, তাহলে কিন্তু আবার ওই ক্ষেতটা তোমার জন্য ভালো লাগবে না। তোমাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সব কিছু নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, সেচ দিতে হবে, পোকামাকড়গুলো দমন করতে হবে, তাহলে ভালো লাগে। তাহলে এইটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমার ভালো খারাপ দুটারই হচ্ছে গিয়ে যে কন্ডিশন হতে পারে, ভালো এবং খারাপ দুটাই শর্ত হতে পারে। এই জন্য আমরা এটাকে সাধারণ ক্যাটাগরির মধ্যে রেখেছি। নিজ বাড়িতে সেম কথা, যে নিজ বাড়িতে তো আর আমাদের বাড়ি যদি অনেক ভালো হয় তাও তো সেটা আমাদের কাছে নর্মাল মনে হয়, যে কারণে আমি তো সেখানে সবসময় থাকতেছি, স্টে করতেছি, এটা আমার কাছে বিশেষ কিছু মনে হয় না। এই জন্য নিজ বাড়িতেও যেই কথাটা বলবো, যে যদি বাড়ির আঙিনা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে সেটা ভালো, আবার যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, নিট অ্যান্ড ক্লিন না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো হবে না। ওকে, দেন 4 নাম্বারটা হচ্ছে বিদ্যালয়ের খেলার মাঠে। বিদ্যালয়ের খেলার মাঠে কি হয় বলতো, যে বাচ্চারা বা যারা শিক্ষার্থী যারা থাকে তারা খেলাধুলা করে, তো এই জায়গাটাকে যদি আমরা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি, তাহলে আমরা সেটাকে অনায়াসেই, মানে আমার কাছে ভালো লাগার একটা জায়গা হতে পারে। আর যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, মাঠের মধ্যে যদি এরকম অসংখ্য ধুলাবালু যদি এরকম উঠতে থাকে, বাতাস আসলে ধুলাবালু উঠতেছে, আমরা নিঃশ্বাস নিতে আমাদের সমস্যা হচ্ছে, তখন কিন্তু আবার জায়গাটা খারাপ হতে পারে। তো বিদ্যালয়ের খেলার মাঠ বোথ সিনারিও থেকেই ব্যাখ্যা করা যেতে পারে, যে এটা ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে। এই জন্য আমরা এটাকে হচ্ছে যে সাধারণ ক্যাটাগরির মধ্যে রেখেছি, যে এটা ভালো খারাপ দুইটার দিকে হওয়ার চান্স আছে, এটা ডিপেন্ড করতেছে যে স্কুল অথরিটি এটাকে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে। এবং 5 নাম্বার হচ্ছে খোলা বারান্দায়। খোলা বারান্দায় বলতে জাস্ট আমরা
বারান্দা বলতে তো গ্রামের বাড়িতে বারান্দা বলতে বোঝানো হয় সামনে যে রুমটা থাকে সেই রুমটাকে আমরা বারান্দা বলি। আর ঢাকা শহরে তো আর এরকম বারান্দা টাইপের হয় না, ঢাকা শহরের ক্ষেত্রে বলা যেতে পারে ব্যালকনি, যে প্রত্যেকটা বাসার কিন্তু জামা কাপড় শুকা দেওয়ার জন্য ব্যালকনি থাকে, যেটা কিন্তু খোলামেলা থাকে আর কি। তাহলে এরকম ব্যালকনি হতে পারে যেই জায়গাটা হয়তো বা তোমার কাছে ভালোও লাগতেছে। আবার খারাপ লাগে কখন, অনেক বাসার চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন না, ব্যালকনিতে প্রচুর মশা মাছি এরকম এগুলো থাকে, তাহলে এই সকল বাসার ক্ষেত্রে কিন্তু আবার ভালো লাগবে না। ঠিক সেম ক্ষেত্রে এলাকায় এই জিনিসটা হতে পারে, যদি কারো বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, মশা মাছি কি করবে, বারান্দায় ঢুকে পড়বে, তাহলে ওই বারান্দাটা কিন্তু আবার আমাদের জন্য ভালো লাগবে না। দেখা যায় যে সবসময় মশারি টানাতে হবে বা একটা দুর্গন্ধ আসবে, তাহলে সেক্ষেত্রে এটা খারাপ। তাহলে আমরা বলতে পারি এখানে ভালো এবং খারাপ উভয় কিন্তু হওয়ার চান্স আছে। তো এই জন্য আমরা এই খোলা বারান্দাটাকে আমাদের ক্যাটাগরির 5 নম্বর ক্যাটাগরিতে রাখলাম। সো আশা করতেছি তোমরা এই 5টা পয়েন্ট বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে দেখো 5টা পয়েন্টকে কিন্তু আবার ক্যাটাগরি ধরো না, জাস্ট 5টা স্থান। এখন তুমি চাইলে এই সবুজ ধান ক্ষেতের 5টাকে 1 নম্বর পজিশনেও লিখতে পারো, তুমি চাইলে নার্সারিকে 5 নম্বর পজিশনেও লিখতে পারো। মানে 5টা জায়গার নাম আমি লিখতেছি, এখানে কোনো ক্যাটাগরি নাই যে এইখানে আমি একে 1 রাখছি তার মানে এই হচ্ছে সব থেকে ভালো, আবার এই ক্যাটাগরি সব থেকে খারাপ হচ্ছে ধান ক্ষেতের পাশে, এমনটা কিন্তু না। 5টা জায়গার নাম 5টা পয়েন্টে লিখতে হবে। এখন তুমি যাকে যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারো। আচ্ছা, তো আমি আশা করতেছি আমি এই 3টা অংশ তোমাদের সামনে আলোচনা করে ফেলেছি, তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এবারে চলো আমরা একটু খারাপের দিকে যাই। এতক্ষণ তো আমরা ভালো নিয়েই আলোচনা করলাম, বা আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ভালোটাই বেশি ছিল। এবার আসো খারাপ কে হতে পারে দেখো। এই যে আমরা এখন আছি খারাপের মধ্যে। সবার আগে আসো ইট ভাটায় নিঃশ্বাস নিতে কারোরই ভালো লাগার কথা না। এর পিছনে 2টা বা 3টা রিজন হতে পারে। 1 নম্বর রিজন, ইট ভাটায় যেহেতু আমরা মাটি দিয়ে ইট তৈরি করি, ইটটাকে রোদের তাপে শুকাই দেন আমরা সেটাকে পোড়াতে দিই, তো সেখানে কিন্তু প্রচুর ধুলাবালু তৈরি হয়। দেখবে যে ইট ভাটার চারপাশে কিন্তু প্রচুর সেই ইটের যে ইট পোড়ানোর সময় যে অংশটা অনেক সময় কি হয় নষ্ট হয়ে যায়, সেগুলো আবার কি করে পাশে রেখে দেয়। তো যখন বাতাস আসে ইট ভাটা চারদিকে যে ধুলা বালুগুলো থাকে সেগুলো উঠতে থাকে, এইটা একটা খারাপের কারণ, যে যার কারণে আমাদের ইট ভাটাটা নিঃশ্বাস নিতে ততটা ভালো লাগে না, মানে খারাপ লাগে এক কথায় আর কি। আর 2 নম্বর রিজন হচ্ছে ইট ভাটায় কি করে চিমনি দিয়ে ধোঁয়া বের হয়, এবং যেই ধোঁয়াটা কিন্তু আমাদের নিঃশ্বাসের জন্য ক্ষতিকর, অতটা ভালো না, কারণ সেই ধোঁয়ার মধ্যে বিভিন্ন ক্ষতিকর গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে। এই যে 2টা কারণ বললাম, এই 2টা কারণেই কিন্তু ইট ভাটায় নিঃশ্বাস নিতে কারোরই কমফোর্ট লাগে না। তো যার কারণে আমরা আমাদের খারাপের মধ্যে ফার্স্টে রেখেছি ইট ভাটায়, যেখানে আমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে না। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা দেখো কি লিখেছি, শিল্প কারখানার পাশে কি হয়, শিল্প কারখানায় জামা কাপড়ে রং মেশানো হয়, তাপ দেওয়া হয়। তো এই যে শিল্প কারখানার পাশেও কিন্তু আমাদের এটা যে শুধুমাত্র যে পোশাক শিল্প হবে এমনটা না, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল শিল্প হতে পারে, যেরকম প্লাস্টিক শিল্প, আরও অন্য যে শিল্পগুলো থাকে আর কি। তো এই শিল্প কারখানার পাশে নিঃশ্বাস নিতে ভালো লাগে না। এর পিছনেও অনেকগুলো কারণ থাকে। 1 নম্বর কারণ হচ্ছে শিল্প কারখানার মালিক যেই পক্ষ থাকে তারা কিন্তু ওই ময়লাগুলো, তাদের আবর্জনাগুলো দেখবে যে চারপাশেই ফেলানোর চেষ্টা করে, তাহলে তার চারপাশটা দূষিত অবস্থায় থাকে 1। আর 2 নম্বর, শিল্প কারখানায় কিন্তু প্রচুর গ্যাসীয় পদার্থ তৈরি হয়, তাদের কাজের জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের জন্য বিভিন্ন গ্যাসীয় পদার্থ তৈরি হয়। তো এই গ্যাসীয় পদার্থগুলো তৈরি হওয়া যখন হচ্ছে বা তৈরি যখন হয়, তখন কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে সেগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, এটাও একটা অস্বস্তির কারণ। তাহলে 2টা কারণ, একটা হচ্ছে যে ময়লা আবর্জনা তার চারপাশে ফেলে রাখে, একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। আর 2 নম্বরটা হচ্ছে যে শিল্প কারখানা থেকে প্রচুর ক্ষতিকর গ্যাসীয় পদার্থ বের হয়, যেগুলো কিন্তু আমাদের নিঃশ্বাসের সাথে আমাদের দেহের স্বল্প মাত্রায় হলেও ক্ষতি সাধন করে। তো ওভারঅল মিলে শিল্প কারখানার পাশে নিঃশ্বাস নিতে আমাদের ভালো লাগে না। 3 নম্বর হচ্ছে বাস স্ট্যান্ডে। আমি লাস্ট কোনো একটা পর্বে তোমাদের সাথে বাস স্ট্যান্ড নিয়ে কথা বলেছিলাম। বাস স্ট্যান্ডে কি হয়, যাত্রীরা বিভিন্ন খাবার দাবার খেয়ে তাদের যেই অবশিষ্ট অংশটুকু, যেরকম চিপসের খোসা হতে পারে, কোনো একটা ফলের খোসা হতে পারে, এগুলো তারা বাসের মধ্যে ফেলে রাখে। বাস কর্তৃপক্ষ আবার কী করে, যখন কোনো একটা স্ট্যান্ডে বাস আসে যেখানে বাস দাঁড়ানো থাকে, সেখানে বাস যখন পরিষ্কার করে তারা আবার ওইটা বাস স্ট্যান্ডের চারপাশে রেখে দেয়। অথবা বাস স্ট্যান্ডের চারপাশে যখন তারা তাদের বাসকে ওয়াশ করে পানি দিয়ে, দেখে যে ওই পানিটা ওইখানে জমানো অবস্থায় থাকে। মিলে ঝিলে বাস স্ট্যান্ড এর পরিবেশটা অতটা স্বাস্থ্যকর না, আমাদের কাছে এটা অতটা ভালোও লাগে না। এই জন্য আমরা 3 নম্বর পয়েন্টে বাস স্ট্যান্ডের কথা আমরা উল্লেখ করলাম। 4 নম্বরে বলতেছি দেখো যে বাজারের ভিতরের রাস্তায়। তো দেখো বাস স্ট্যান্ডে যেটা বলতেছিলাম যে বাস মালিক কর্তৃপক্ষরা তারা কিন্তু তাদের বাস ধৌত করে
ওই পানিটাকে সুন্দরভাবে নিষ্কাশনের জন্য বা সুন্দরভাবে বের হয়ে যাওয়ার জন্য কোনো জায়গা তারা এভাবে রাখে না, যার কারণে ওই বাস স্ট্যান্ডে ময়লা পানি জমে থাকে, ময়লা পানি জমে যা সেখানে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করে, যার কারণে আমরা বাস স্ট্যান্ডের মধ্যে বা বাস স্ট্যান্ডে কখনোই নিঃশ্বাস নিতে আমাদের কাছে ভালো মনে হয় না। আচ্ছা, এবারে আসো বাজারের ভিতরের রাস্তায়। বাজারের ভিতরের রাস্তায় বলতে যেটা বোঝাচ্ছি যে আমরা যখন বাজারে যাই, বাজারটা যেই জায়গায় বসে ওই রাস্তাটুকু আর কি। বাজারের ভিতরের রাস্তা বলতে এইটাই বোঝানো হচ্ছে যে বাজারটা যেখানে বসে, যেখানে হাট বসে, ওই জায়গাটুকুতে আমাদের নিঃশ্বাস নিতে কখনোই ভালো লাগে না। এর মধ্যে অনেকগুলো রিজন থাকে। এক নম্বর, সেখানে প্রচুর গ্যাদারিং থাকে, অনেক মানুষ সেখানে জড়ো হয়, তো যার কারণে একটা যেহেতু অল্প জায়গায় মানুষের ঘনত্ব অনেক বেশি, এই জন্য সেখানে নিঃশ্বাস নিতে আমাদের ভালো লাগে না। দুই নম্বরে যেটা হয় যে যদি কাঁচা বাজার হয় বা পেঁয়াজ রসুন যেটাকে আমরা বলি মুদি মনোহরির দোকান যদি হয়, তারা আবার যেই কাজটা করে যে তাদের যে আবর্জনাগুলো আছে এটা অনেকেই হচ্ছে রাস্তায় ফেলে রাখে। তো রাস্তায় ফেলে রাখলে তো সেখানে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। অনেকে যদি হচ্ছে কি যে কাঁচা বাজার হয়, তারা তাদের পচা যেই সবজিগুলো আছে সেগুলো পাশে ফেলে রাখে, পাশে জমা করে রাখে, রাস্তার পাশে জমা করে রাখে। তাহলে ওভারঅল দেখা যাচ্ছে যে বাজারের ভিতরের যে রাস্তাটা সেটা কখনোই একটা স্বস্তিকর পরিবেশ হয় না, বরং সেটা সবসময় একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। আচ্ছা, তো এই জন্য আমরা বাজারের ভিতরের রাস্তাটাকে আমরা হচ্ছে কি যে খারাপের মধ্যে রাখতেছি, কারণ আমাদের তো সেখানে নিঃশ্বাস নিতে ভালো লাগে না, এই জন্য সেটাকে আমরা খারাপের মধ্যে রাখতেছি। এবং ফাইনালি হচ্ছে যে শহরের রাস্তার পাশে, শহরের রাস্তার পাশে, এখানে শহরটাকে কিন্তু আমি মেনশন করে দিয়েছি, শহর। তো শহরটা কেন মেনশন করে দিলাম, দেখো যে ঢাকা শহর বা অন্যান্য যে শহরগুলো আছে, এই শহরের মানুষজন যে বাড়িঘর তৈরি করে, তারা তাদের রাস্তার পাশে কিন্তু হচ্ছে ইট, তারপরে হচ্ছে কি যে বালু, বিভিন্ন রকমের হচ্ছে ইটের টুকরা, যেটাকে আমরা খোয়া নামে, খোয়া বা হচ্ছে কি যে এগ্রিগেট নামে চিনি। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু তারা তাদের রাস্তার পাশে রাখে। তাহলে যখন বাতাস আসে তখন কিন্তু ওই যে বালু যদি হয় সেগুলো কি করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, মানে অর্থাৎ রাস্তাটাকে ময়লাযুক্ত করে ফেলে, রাস্তার মধ্যে ময়লা তৈরি হয়ে যায় বেশি, যার কারণে আমরা শহরের রাস্তার পাশে আমাদের নিঃশ্বাস নিতে কিন্তু কখনোই ভালো লাগে না, কারণ জায়গাটা খুব বেশি একটা পরিষ্কার পরিচ্ছন্ন না। তবে আমি সব জায়গাটাকে খারাপ বলবো না, কিছু কিছু জায়গায় আবার সিটি কর্পোরেশন কি করে, প্রতিনিয়ত তারা এই রাস্তাটা পরিষ্কার করার চেষ্টা করে। সিটি কর্পোরেশন তারা এই রাস্তাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ময়লাটাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আবার হচ্ছে কি যে রাস্তাটা ক্লিন রাখে। সে সকল ক্ষেত্রে আমি বলতেছি না, বাট দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ধুলাবালুর পরিমাণটা অনেক বেড়ে যায়, ময়লা বা ধুলাবালুর পরিমাণটা অনেক বেড়ে যায়, বাতাসটার মধ্যে অনেক ধুলাবালু থাকে, বিভিন্ন ময়লা আবর্জনা থাকে, বিধায় আমরা সেটাকে ভালোভাবে সেখানে নিঃশ্বাস নিতে পারি না। যেরকম ঢাকা শহরের কথা যদি আমরা বলি, কয়েকটা অঞ্চল আছে যে অঞ্চলগুলো একটু বেশি মাত্রায় দূষিত। এর মধ্যে হতে পারে যে দেখো সায়দাবাদ, যাত্রাবাড়ি, পুরান ঢাকার যে অঞ্চলগুলো থাকে, আসলে সেইখানে মেইন সমস্যাটা হচ্ছে যে ঘনবসতির পরিমাণটা এত বেশি এবং সেখানের যে রাস্তাঘাট, পয় নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেমটা এটা প্রপার ডেভেলপ না আর কি। তো এরকম আমি জাস্ট একটা অঞ্চলকে বললাম, আমি তার মানে এটা না যে ওই অঞ্চলের সব জায়গাগুলো খারাপ। যদি কোনো জায়গায় এরকম ওয়েল ডেভেলপ না হয়, রাস্তাঘাট প্রশস্ত না হয়, পয় নিষ্কাশন বা ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো না হয়, তো সেই জায়গাতেই তোমার হচ্ছে কি যে খুবই অসুবিধা হবে, কেননা দূষিত পানি তো সেটা রাস্তার মধ্যে আটকে থাকবে, দুর্গন্ধ ছড়াবে, তোমার তো সেখানে নিঃশ্বাস নিতে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এবং এর সাথে সাথে যে কথাগুলো বললাম যে ঢাকা শহরের অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির মালিকগণ রাস্তার মধ্যে সকল কিছু স্তূপ আকারে জমা করে রাখে, তো যার কারণে যখন জোরে বাতাস প্রবাহিত হয় তখন সেখান থেকে সেগুলো উড়ে চারদিকে চলে যায়, ময়লা একটা অস্বস্তিকর একটা অবস্থা সৃষ্টি হয়, যার কারণে আমরা বলি যে আমাদের সেই জায়গাটা ভালো লাগে না, তো শহরের রাস্তার পাশে আমাদের ভালো লাগে না। আচ্ছা, চলো আমরা এখন আমাদের 5 নম্বর যে ক্যাটাগরি আছে, আমরা এখন এই ক্যাটাগরিটা আলোচনা করব। আচ্ছা, এবারে আসো আমাদের যেই ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে সব থেকে খারাপ। সব থেকে খারাপ বলতে জাস্ট যেটা তোমাদেরকে বললাম যে যেই জায়গাটাতে তুমি নিঃশ্বাস নিতেই চাও না, বরং আমরা আবার আমাদের নাক মুখ চেপে ধরে খুব দ্রুত জায়গাটা ক্রস করার বা অতিক্রম করার চেষ্টা করি, এরকম একটা জায়গা। তো এটা হচ্ছে সব থেকে খারাপ জায়গা। তো ফার্স্টে দেখো ট্যানারির পাশে। ট্যানারি মানে কি বলতো, যেই জায়গাতে চামড়া, আমরা যে ঈদ বা কোরবানির ঈদের সময় যে আমাদের গরুর চামড়াগুলো যে এখানে সংরক্ষণ করা হয় এবং যেখান থেকে বিভিন্ন চামড়ার জিনিসপত্র তৈরি করা হয়, তো ট্যানারি শিল্প বলতে বোঝানো হচ্ছে যে এই চামড়াটাকে ফার্স্টে ক্রয় করে এটাকে প্রসেস করে এটা থেকে লোম ছাড়ানো হয়, এরপরে এটাকে ব্যবহারের উপযোগী করা হয়। তো যেই জায়গায় চামড়ার এই প্রসেসটা করা হয় সেই জায়গাটাকে বলি আমরা ট্যানারি শিল্প, মানে ওই শিল্পটাকে বলা হয় ট্যানারি শিল্প। তো ওখান থেকে সব থেকে যেটা বাজে স্মেল হয় সেটা হচ্ছে ব্লিচিং পাউডারের প্রচণ্ড দুর্গন্ধ আসে, চামড়াটা
সংরক্ষণ করার পরে যেহেতু এটা ফার্স্টে কোনো একটা প্রাণীর গায়ে থাকে, রক্ত বা রক্ত লেগে থাকে, এটা আস্তে আস্তে যখন ডে বাই ডে অতিবাহিত হয় সেখান থেকে প্রচুর দুর্গন্ধ ছড়ায়। এই জন্য আমরা ট্যানারি শিল্প যেখানে থাকে সেই জায়গার আসলে চারপাশ থেকে নানান রকমের দুর্গন্ধ সেখান থেকে ছড়ায়। ব্লিচিং পাউডারের দুর্গন্ধ ছড়াচ্ছে, গরুর চামড়া এটা আস্তে আস্তে হচ্ছে পচতে থাকে আর কি, কারণ না পচলে তো সেখান থেকে লোমগুলো ছাড়ানো যাবে না। এইভাবে আমাদের জাস্ট ওই জায়গাটা আসলে খুবই একটা অস্বস্তিকর অবস্থা, যেখানে নিঃশ্বাস মানে নেওয়াই যায় না বা নিঃশ্বাস নিতেই ভালো লাগে না, এরকম একটা জায়গা, খুবই বাজে একটা জায়গা। আচ্ছা, ডাস্টবিনের পাশে, এটা আমি অলরেডি বলেছিলাম যে ডাস্টবিনের পাশে কি করি আমরা, ময়লা আবর্জনা ফেলে রাখি। এই ময়লাগুলো ব্যাকটেরিয়াদের আস্তে আস্তে কি হতে থাকে, ডিকম্পোজ হতে থাকে বা পচতে থাকে, ফলে সেখান থেকে মিথেন গ্যাস বের হয় এবং খুবই দুর্গন্ধ ছড়ায় আর কি। তো আমরা কিন্তু যখন দেখো ঢাকা শহরে কি করি, আমরা ময়লাগুলো কোনো একটা জায়গায় ফেলে রাখি, ওই জায়গাটাকে যখন আমি অতিক্রম করতে যাই আমি কিন্তু কখনোই সেখানে দাঁড়ানোর চেষ্টা করি না। আমি সবসময় বা আমরা সবসময় সেই জায়গাটাকে দ্রুত ক্রস করে যাওয়ার চেষ্টা করি, কেননা কারণ আমার ওই জায়গাটাতে নিঃশ্বাস নিতে কখনোই ভালো লাগে না এবং যার কারণে আমরা সেখানে দাঁড়ায়ও থাকতে চাই না। ওভারঅল জায়গাটা একটা দূষিত জায়গা, পরিবেশটা একটা দূষিত পরিবেশ, যার কারণে আমার এই জায়গাতে নিঃশ্বাস নিতে যদি কোনো কারণে নিতেও হয় তাহলে আমি সেটা সব থেকে খারাপভাবে নেই, মানে আমি নেওয়ার চেষ্টাই করি না। জাস্ট আমি যদি ধরো একান্তই নিতে হচ্ছে আর কি, তাহলে তো যেটা বললাম যে তখন আমাদের নিতে হয় আর কি। আচ্ছা, 3 নম্বরে দেখো লিখছি কি, মাছের বাজারে। আচ্ছা, মাছের বাজারে কেন? কারণ ফার্স্ট অফ অল মাছের বাজারে কি হয়, এই যে মাছগুলো যে রাখি আমরা, সেখানে মাছের পানি দেওয়া হয়, ওই পানিগুলো কিন্তু অবশ্যই ময়লা, দুর্গন্ধযুক্ত, দূষিত পানি। এখন দেখবে যে মাছ বাজারে কিন্তু নানান জায়গায় পানি এরকম ছড়ানো ছিটানো থাকে, সেখানে মাছি আসে, অন্যান্য পোকামাকড় আসে। তো এই যে মাছি আসতেছে, মাছি কি একটা মানে রোগ ছড়ানো একটা এরকম একটা হচ্ছে গিয়ে যে উপাঙ্গ, যে সেই রোগ ছড়ায় চারদিকে। তাহলে এই যে জায়গাটা, সেখানে দুর্গন্ধ আসতেছে। আবার আমরা অনেকে কি করি, বাজার থেকে মাছ কেটে নিয়ে আসি, সো এই যে মাছের ভিতরের যে অংশগুলো থাকে, নাড়ি ভুড়ি বলো বা মাছের ফুলকা বা পটকা যেগুলোই বলো না কেন, সেগুলো কি করে তারা ওইখানে ফেলে রাখে আর কি। তাহলে ওভারঅল সেই জায়গাটা একটা অস্বস্তিকর জায়গা, দুর্গন্ধযুক্ত জায়গা। বাট আমাদের আসলে কিছু করার নাই, মাছ খেতে হলে মাছের বাজারে যেতে হবে, এইটাই স্বাভাবিক। কিন্তু জায়গাটা আসলে আমাদের কাছে অতটা ভালো লাগে না, সেখানে যেতে বা সেখানে থাকতে অতটা ভালো লাগে না। আমরা জাস্ট গিয়ে মাছটা কিনে নিয়ে চলে আসি, এমনটা না যে মাছ কিনে আমরা সেখানে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি নিঃশ্বাস নিচ্ছি, এমনটা কিন্তু কখনোই হয় না। আমাদের প্রয়োজনের তাগিদে যেতে হয়, বাট আমাদের জায়গাটা কিন্তু খুবই একটা অস্বস্তিকর জায়গা। সো মাছের বাজারে এরকম একটা জায়গা যেখানে আমাদের আসলে নিঃশ্বাস নিতে ভালো লাগে না বললেই চলে। আচ্ছা, এরপরে আসছে দেখো যে গবাদি পশুর ফার্মের পাশে। আচ্ছা, মানে কি বলতো গবাদি পশুর ফার্মের পাশে? গবাদি পশুর ফার্মের পাশে বলতে বোঝানো হচ্ছে যে আমরা গবাদি পশু যেরকম গরু, হাঁস, মুরগির ফার্ম তৈরি করি, তাহলে এই ফার্মের পাশে কিন্তু আমরা কি করি, এই যে পশুগুলো থাকে, এই পশুগুলোর যে মূত্র, এই মূত্রগুলোকে আমরা হচ্ছে কি যে গোমূত্র হতে পারে বা অন্যান্য মুরগি, হাঁস মুরগিরও হতে পারে, তাহলে সেগুলো কিন্তু আমরা ওই ঘরের চারদিকে রেখে দিই, ফেলে রাখি, আমরা কিন্তু দূরে কিন্তু সেগুলো কখনোই রাখি না বা আমরা অতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি না। তো যার কারণে গবাদি পশুর ফার্মের পাশের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমাদের জন্য খুবই একটা অস্বস্তিকর জায়গা, কেননা সেখানে যেরকম পরিবেশটা দূষিত থাকে, অনেক সময় আমরা কি করি, গবাদি পশুকে ওই ঘরের মধ্যেই গোসল করাই, পানিটাকে আর ঠিকভাবে নিষ্কাশন করার ব্যবস্থা করি না, যার কারণে সব কিছু মিলেই জাস্ট টোটাল পরিবেশটা হয় একটা দূষিত পরিবেশ। এবং ওই জায়গাতে যেই গবাদি পশুর মালিক সে বাদে বাকি কেউই কিন্তু সেখানে যেতে চায় না বা সেখানে অবস্থান করতে চায় না। আর যে পশুর মালিক তাকে তো সেখানে যেতেই হবে, সে তো যেতে বাধ্য, সে যদি না যায় তাহলে সেগুলোর খোঁজখবর কে নেবে। এই জন্য আমরা জাস্ট গবাদি পশুর ফার্মের পাশে আমরা সহজে নিঃশ্বাস নিতে চাই না। তো দেখো, যার কারণে আমাদের গবাদি পশুর ফার্মের পাশে নিঃশ্বাস নিতে কখনোই ভালো লাগে না, আমাদের একটা অস্বস্তিকর জায়গা, কারণ যেটা বললাম যে চারপাশটা বেশ দূষণযুক্ত থাকে আর কি। এবং ফাইনালি হচ্ছে ময়লা ফেলানো গর্তের পাশে। অর্থাৎ দেখো, দুইটা জিনিসের পার্থক্য একটু বুঝাই দেই। শহরের মানুষজন ডাস্টবিন ব্যবহার করে, যেটা কিনা রাস্তার উপরে থাকে, ডাস্টবিন থাকে, আমরা জাস্ট ওই ডাস্টবিনের মধ্যে সমস্ত ময়লাগুলো রাখি। আর গ্রাম অঞ্চলের মানুষজন যেটা করে, তারা হচ্ছে যে ময়লা ফেলানোর গর্ত তৈরি করে, অর্থাৎ সেই মাটি তারা খুঁড়ে একটা গর্তের মধ্যে তৈরি করে, ওই গর্তের মধ্যে ময়লা ফেলে দেন সেটাকে চাপা দেয়। তাহলে এই যে ময়লা ফেলানোর যে গর্ত, তাহলে সেটাও কি একটা ডাস্টবিনের মতোই তো কাজ করতেছে আর কি। তাহলে এই যে ময়লা ফেলানোর গর্ত যেটা, সেই গর্তটা কিন্তু আসলে অতটা ভালো না, কারণ সেখান থেকে দুর্গন্ধ আসবে। আমি তো সেখানে ময়লাই ফেলতেছি, এবং যদি হয় যেই ময়লাটা, যদি ফার্স্ট অফ অল যদি ময়লাটা প্লাস্টিক জাতীয় হয়, তাহলে অতটা সমস্যা নাই, কারণ সেগুলো দুর্গন্ধ ছড়ায় না।
মূলত দুর্গন্ধটা ছড়ায় যদি রাসায়নিক যদি কোনো দ্রব্য হয়, যেরকম হচ্ছে কি যে রাসায়নিক দ্রব্য বলতে আমরা অর্গানিক ওয়েস্টকে বুঝি। অর্গানিক ওয়েস্ট হিসাবে ধরো খাবারের উচ্ছিষ্ট অংশ হতে পারে, ভাত যখন পচে যায় বা কোনো একটা সবজি যখন পচে যায় আমরা যখন যেটাকে ফেলে দেই, ইভেন কখনো কখনো কোনো একটা সবজির আমরা যেই সবজি যখন কাটি তখন তার যে খোসা থাকে আর কি, লাইক আলুর খোসা বা পটলের খোসা, অথবা বাজার থেকে যখন মাছ বা হচ্ছে যে মুরগির এগুলো আমরা কিনে নিয়ে আসি, এগুলোর যে কাটার পরে যে উচ্ছিষ্ট যে অংশগুলো যেগুলো আমরা ফেলে দিই, এই যে ওয়েস্টগুলো আছে যেগুলোকে আমরা আমাদের ভাষায় বলি অর্গানিক ওয়েস্ট বা রাসায়নিক যেই ময়লাগুলো আর কি, তো এগুলো কি হয় আস্তে আস্তে ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে কিন্তু এগুলো আস্তে আস্তে ডিকম্পোজ হতে থাকে, পচতে থাকে বা পচে যায়। তো এই যে পচে যাচ্ছে তারা, এর ফলে একটা সেখানে দুর্গন্ধ সৃষ্টি হয় এবং এই দুর্গন্ধটা ওই চারদিকে কি হয় ছড়িয়ে পড়ে, যার কারণে কিন্তু আমাদের সেখানেও নিঃশ্বাস নিতে ততটা কমফোর্ট লাগে না বা ততটা ভালো লাগে না। তো আমি এই আশা করতেছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। সো ওভারঅল আমরা এই যে আমাদের এখানকার বইয়ের যে অংশটুকু ছিল আমাদের স্থান 1 2 3 4 5 এবং আমাদের এরকম 5টা ক্যাটাগরি, আমি সবগুলো ক্যাটাগরিকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এবং প্রত্যেকটাকে কিন্তু আমি ব্যাখ্যা দিয়েছি যে কেন আমি এটাকে এখানে রাখলাম, খোলা বারান্দায় কেন আমি বললাম, কেন আমি পুকুরের পাশটাকে ভালো বললাম, কেন আমি গবাদি পশুর ফার্মের পাশটাকে সব থেকে খারাপ বললাম, কেন আমি সমুদ্রের পাশটাকে সব থেকে ভালো বললাম, সবগুলাই কিন্তু আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করতেছি আমার এই ব্যাখ্যার সাথে তোমরা এগ্রি করবা। তোমাদের নিজেদের কিন্তু আবার ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে, সবার কাছে যে সব কিছু মিলবে এমনটা না। আমার কাছে মনে হয়েছে যে এই যুক্তির কারণে বা এই পয়েন্টের কারণে আমরা এক একটা জায়গাকে এক এক জায়গায় স্থান দিয়েছি। ওকে, সো তুমি চাইলে আমার এই ক্লাসটাকে ফলো করে, আমার এই ক্লাসটাকে দেখার মাধ্যমে তুমি চাইলে নিজের মতো করে একটা টেবিল বা নিজের মতো করে একটা ছক নিজে তৈরি করতে পারো। তো সেই হিসেবে তোমার অ্যান্সারটা আমার সাথে যে মিলতেই হবে এমনটা না, তোমার হয়তো বা অ্যানাদার কোনো লজিক, অ্যানাদার কোনো যুক্তি থাকতে পারে, অথবা এই যে জায়গাগুলোর কথা বললাম এর বাইরেও কিন্তু আমরা অনেক জায়গার সাথে পরিচিত আছি, সেইগুলোও কিন্তু তুমি চাইলে সেখানে বা এখানে এই টেবিলের মধ্যে স্থান দিতে পারো। অবশ্যই যেন জায়গাটা স্থান যে দিচ্ছ যেই ক্যাটাগরিতে তার পিছনে যেন একটা যুক্তি থাকে, তার পিছনে যেন একটা লজিক থাকে আর কি। আচ্ছা, ওকে, তো ঠিক আছে, তাহলে আজকের পর্বটা আমি এখানেই শেষ করতেছি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে কোনো একটা টাস্ক নিয়ে আবার হাজির হবে এবং সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।